দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরআই সেল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও ঐক্যমতে পৌঁছতে পারেনি সবগুলো দল বা বেশিরভাগ বড় রাজনৈতিক দলগুলো, এবং আজকে প্রধান উপদেষ্টার সাথে ৩০টি দলের যে ঐক্যমত্য কমিশনের বৈঠকটি, ঐক্যমত্য কমিশন নিয়ে আবারও একটি আলোচনা তৈরি হয়েছে, যেটির বাস্তবায়ন নিয়ে এনসিপি বা জামাত বলছে যে তার আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত তারা নির্বাচনে ভাববেন কি ভাববেন না চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ উনিও বলেছেন যে এই ব্যাপারটি নিয়ে পরামর্শ নেওয়া যেতে পারে, সাংবিধানিক যে প্রক্রিয়া রয়েছে সেগুলো নিয়ে আলোচনাও হতে পারে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি ঐক্যমত্য কমিশনের প্রাপ্তি কোথায়। এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব, এবং এই আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্লেষকও বটে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপির, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি বলছিলাম যে আজকের যে ঘটনা, ঐক্যমত্য কমিশনের 2 দফায় বৈঠক হয়েছে এবং দীর্ঘক্ষণ আমরা এই বৈঠক নিয়ে জুলাই মাসে এবং তার আগে থেকেই আলোচনায় রয়েছে এই বিষয়টি। আর যখন প্রধান উপদেষ্টা নিজেই প্রধান হয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং ফরেস্ট্রি ডিপার্টমেন্টে বৈঠকটি করেছেন, সেক্ষেত্রে যে বিষয়গুলো উঠে এসেছে যে স্বৈরাচার যেন আবার ফেরত না আসে, জামাত এবং এনসিপি তাদের যে বক্তব্য অনেকটা কাছাকাছি। তারা বলেছেন যে সাংবিধানিক ভিত্তি না দেওয়া পর্যন্ত আসলে আগানো যাচ্ছে কি যাচ্ছে না, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। আর যেই 84টি বিষয় যেখানে নোট অফ ডিসেন্ট সহ আলোচনাগুলো হয়েছে, এবং দলগুলো কিন্তু 2 ধাপে দফায় দফায় বৈঠক করার পরও কোনো ঐক্যমতে পৌঁছতে পারেনি। এখন স্বাভাবিকভাবেই নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে হবে, এবং বারবার উল্লেখ করা হয়েছে যে 15ই ফেব্রুয়ারির আগের জন্য নির্বাচনটি দেওয়া হয়, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে বারবার ব্যাখ্যা দেওয়া হয়েছে, বক্তব্য দেওয়া হয়েছে। তাহলে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রাপ্তি কোথায়, কোন পর্যন্ত আমরা এগোলাম? আমি প্রথমে শুরু করতে চাই আহমেদ আজম খান, আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত আলোচককে ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে তাতে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ সকল রাজনৈতিক দল অত্যন্ত চমৎকার পরিবেশে তারা আলোচনা করেছেন। এখন শেষ পর্যায়ে এসেও কিন্তু আমরা অত্যন্ত সহযোগিতার মনোভাব নিয়ে ঐক্যমত্য কমিশনে আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। আজকেও আপনিও বলেছেন, আমাদের যিনি প্রতিনিধি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে এখন এটাকে আইনি ভিত্তি দেবার জন্যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ নেওয়া যেতে পারে। এখানে হার্ড লাইনে যাওয়ার তো কোনো সুযোগ নাই। যদি আমরা মনে করি যে গণতন্ত্রে খুব দ্রুত ফেরা দরকার দেশের জন্যে, অর্থনীতির জন্যে, গণতন্ত্রের জন্যে, তাহলে আমরা যতটা সহজ পন্থায় এর বাস্তবায়ন করা যায় সেই সহজ পন্থাটাই আমাদের নেওয়া দরকার। সেখানে দেখলাম যে জামায়াত এবং এনসিপি রীতিমতো হুমকি দিয়ে বসছে যে এটার যদি আইনি ভিত্তি না হয় তারা নির্বাচন যাবে না, বা এই বিষয়টা মোটামুটি অনড়, একদম অনড়। তো আমরা তো এই বিষয়ে উল্টো অনড় না, আমরা তো বলেছি যে হ্যাঁ, এটাকে আইনি ভিত্তি দেবার জন্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মতামত নেন। এখন তাদের কথা হলো যে এটার জন্য তাদের গণভোটে যেতে হবে। তো এই গণভোটে যাওয়া এটাও একটা বিরাট আয়োজন না? তো এগুলো তো আসলে নির্বাচনকে পেছানোর একটা হতে পারে, উজর বা আপত্তি। নইলে এটা নিয়ে যাওয়ার দরকারটা কি, গণভোটে যাওয়ার দরকারটা কি? গণভোটটা একটা অনেক বড় বিশাল ক্যানভাসের বিষয়। তো আপনি এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে ফুল বেঞ্চ তাদের পরামর্শ নেন, হয়ে গেল। এখন আমরা যদি এটাই ভেবে থাকি যে আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্যে যেন তেন পদ্ধতিতে আমরা একটা গোল পাকাবো, তাহলে তো বিষয়টা জাতির জন্যে কোনোভাবেই সমীচীন হতে পারে না। আমরা মনে করি যে এখানে সকল রাজনৈতিক দলেরই খুব কাছাকাছি অবস্থান আছে,
এইখান থেকে সকলেরই একমত হওয়া দরকার এবং ছাড় দিয়ে হলেও একমত হওয়া দরকার। যেমন বিএনপি এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে এবং ছাড়ের মনোবৃত্তি নিয়েই বিএনপি গেছে। এখন যদি আপনি ছাড় দিতে দিতে কেউ মনে করে যে না আমি কোনোভাবেই মানব না, তাহলে তো কিছু করার নেই। প্রাসঙ্গিকভাবে আরেকটা প্রশ্ন যদি করি যে এই ছাড় দেওয়াকে অন্যান্য রাজনৈতিক দলগুলো টেকেন ফর গ্রান্টেড করছে কিনা, আপনারা কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে? আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই যে ছাড় দেওয়ারও তো একটা লিমিটেশন আছে, তাই না? একটা শেষ আছে, তো তারপরে কিন্তু আর ছাড় দেয়া যায় না। অতএব যদি কেউ মনে করে যে তারা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাবে না, তারা একটা দ্বিমতের ভেতরেই থাকবে, সেই ক্ষেত্রে আমাদের তো কিছু করার থাকবে না। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। যদি তারা মনে করে যে এই ইস্যুটাকে সামনে নিয়েই আমরা নির্বাচনটাকে ঝুলিয়ে দেব, আমরা গণতন্ত্রে ফেরাটাকে ঝুলিয়ে দেব, তাহলে তো মানে তাদেরকে তো জোর করে আনা যাবে না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এখন এরা যদি মনে করেন যে নির্বাচন ছাড়া অনির্বাচিত সরকারে এখন যে অবস্থাটা আছে, বলতে গেলে অনেকটা অচল অবস্থা, এই অচল অবস্থার মধ্যেই তারা খুব বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারি হয়ে তারা থাকতে চায়, এই অচল অবস্থা থাকলে তাদের কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে, দেখুন কি হয়। এই পর্যায়ে নাজমুল হক প্রধান, আপনার কাছে আমি আসতে চাচ্ছি যে আলোচনা অনেক কিছুই করা যেতে পারে, বাট মূল যে জায়গাটায় আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে এই একই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ঐক্যমত্য কমিশনের প্রাপ্তিটা আসলে কোথায়, যেখানে প্রধান উপদেষ্টা নিজে আজকে বৈঠক বসেছেন এবং 30টি দলকে এক করার চেষ্টা করছেন। আমরা কোথায় যাচ্ছি আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে ওই ঐক্যমত্য কমিশনের সবাই কিন্তু প্রধান উপদেষ্টা গিয়েছিলেন, উনি সেখানটা আহ্বান করেছেন যাতে ফ্যাসিবাদ আর ফেরত না আসতে পারে, সেই কারণে নিজেদের মধ্যে গ্যাপ কমিয়ে তাই না ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই কথাটা শুনে আমার একটা মনের মধ্যে খটকাটা হচ্ছে এই ফ্যাসিবাদ এটা একটা কি বলা যায়, এটা একটা সিনড্রোম, এটা একটা লক্ষণ, এটা একটা রোগ, এটা ধরে। আমি উদাহরণ দিই, ফ্যাসিবাদ হিটলার যখন পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যাসিবাদ, মানে যে কুখ্যাত ফ্যাসিবাদ যেভাবে বলেন না কেন, হিটলার ওয়াজ সিম্পলি সিপাই, কর্পোরাল। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে প্রথম বিশ্বযুদ্ধের সময় দল গঠন করে জনগণকে সংগঠিত করে সে একদম পুরা প্রথমবার কম পার্লামেন্টে সিট, পরেরবার পুরা পার্লামেন্টে সিট পেয়ে উনি আস্তে আস্তে ফ্যাসিস্ট হয়ে গেলেন। প্রথম পপুলার সাপোর্টটা নিয়েছেন। শেখ হাসিনাকেও যদি বলা হয়, উনি কিন্তু জনগণের ভোটে প্রথমে নির্বাচিতই হয়েছিলেন। সেখানটায় বিএনপি নারা নির্বাচন করেছিল 111-এর পর, পপুলার ভোটে হয়েছিলেন, তাই না? যদিও অনেক কথা বলে যে না হয় না, এই কাটছিপ, এগুলো বলা যায়, কিন্তু বাট রিয়েলিটি ইজ দ্যাট যে উনি ভোটেই হয়েছিলেন। তারপরে ওই ফ্যাসিবাদের রোগে আক্রান্ত হয়ে উনি ফ্যাসিস্ট হয়ে গেলেন এবং সত্যি সত্যি হয়ে গেলেন। দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, কেউ না আসলে নিজে নিজে ভোট, আমি সব কিছু করছেন। তো এইটা একটা অসুখ। এই অসুখের ভাইরাস যদি রাষ্ট্রযন্ত্রের মধ্যে থেকে থাকে, তাহলে যত কথাই বলেন না কেন ওটা বিরাজ করবেই। আমি সরকারের বর্তমান এই এতদিনের সংস্কার কমিশনের আরও কিছু তো সময় বাড়বে, কাজ করার পরে সরকার কেন এটা বলছে ফ্যাসিবাদ যাতে ফেরত না আসতে হওয়াই বলছেন। তার মানে ফ্যাসিবাদ যে রোগটা, ওই রোগটা ওই সংস্কারের মধ্যে নাই বা সংবিধানের মধ্যে নাই, এটা ব্যক্তির বিহেভিয়ার উপর, আচরণের মধ্যে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানটায় বিগত 13 মাস ধরে মবের একটা কালচার, যত কথাই বলি না কেন। তো ফ্যাসিবাদ কোথায়? ফ্যাসিবাদ এই রাষ্ট্রের ভেতরে এখানটায়? উনি তো চলেই গেছেন। বাংলাদেশে এখন কীভাবে এগুলো হলো? তো এগুলির কারণ যদি বের না করতে পারেন, রোগটা যদি নির্ণয় না করতে পারেন, তাহলে এইসব সংস্কারের কোনো লাভ হবে না। হোয়াট ডাস লাইস, এটা কোন জায়গায় থাকে ফ্যাসিবাদটা? এটা কি ঘুরে ফিরে আসে? না, এটা এখানটাই থাকে। এটা মানুষের মধ্যে আচার আচরণে থাকে, ব্যবহারে থাকে, তাই না? দুর্ভাগ্য হচ্ছে আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর ভোট করতে পারিনি। আমি যেটা যখনই ভোট হয়েছে, ভোট হয়ে ক্ষমতায় গেছে, ক্ষমতাটাকে সে কুক্ষিগত করার চেষ্টা করছে, যে ফোর্স হোক। দেশ স্বাধীনের পরের থেকে আমি 73 সালের ভোট যদি ধরি, 20-22টা সিট বাইরে গেছিল সেই সরকার, সেই 20-22টা সিটও দিতে চায়নি। এরপরে এক দল দেশে কী হয়েছে আপনি জানেন। পরবর্তীকালে হ্যাঁ, 2-1টা ভোট যে ফেয়ার হয়নি তা না, ফেয়ার হয়েছে, কিন্তু পরবর্তীকালে ফেয়ার হওয়ার পরে আবার ওই ক্ষমতাটাকে গ্র্যাপস করার জন্য আবার এখানটায় কালা কানুন, আইন কানুন করে চেষ্টা করেছে, আন্দোলন হয়েছে, ক্যাটেগরি গভর্নমেন্টের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি।
এখন আমি বর্তমান সময়ে আমি এই 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 যে সংস্কারটা হচ্ছে, আমি এটাকে ওয়েলকাম জানাই বলতে চাই। সংস্কারের মধ্যে যে কিছু কন্ডিশন দেওয়া, এটা না হলে আমি করব না, এটা ডেমোক্রেসি, এই কথাটাই হচ্ছে একটা ফ্যাসিজম, যে এটা লাগবে নাহলে হবে না। ডেমোক্রেসিতে কম্প্রোমাইজ, এটা 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 সবার সবার একটা মিলিত, এই তিনজনের মধ্যে দুজনের মধ্যে সেটাই গ্রহণ হবে, তার মানে আপনার মতটাকে ফেলে দেওয়া যাবে না, তাই না? ইটস ডেমোক্রেসি। তো ডেমোক্রেসির সৌন্দর্যটা যদি আমরা না বুঝি, মতবাদ, মতবিরোধ, প্রতিবাদ, প্রতিরোধ সব কিছুই থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই রাষ্ট্রযন্ত্র একদিন চলার পরে এর প্রতিহিংসাটাই প্রধান হচ্ছে রাজনীতিতে, এবং এই প্রতিহিংসা প্রধান হওয়ার কারণেই কখনোই কোনো কিছুই টিকতেছে না, এবং বরাবরের রাজনীতি রক্তের পথে হাঁটছে। এই রক্তের পথে হাঁটাটাই হচ্ছে, যত সংস্কারই করেন, যদি রাজনীতিতে প্রতিহিংসা যদি না নির্মূল না করেন নিজের থেকে, তাহলে কিন্তু কখনোই কোনো সংস্কার কাজে দেবে না। কিন্তু এটা কিভাবে আশা করা যায় যে রাজনৈতিক দলগুলো প্রতিহিংসার বাইরে যে আশা করা যায় স্বার্থপর হবে না, রাজনীতি করবে না? তাহলে না, এটা 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 আশা করা যায়। ডেমোক্রেসি বেসিক যে প্রিন্সিপাল, যে মানি না তো আমরা, টলারেন্স। আমার একটা ভিন্ন মত আছে, আমি মানলাম না আপনার মতটা, তাই না? বা ভিন্ন মত, তো ভিন্ন মত থাকলে আপনাকে চড়াও হতে হবে। বিগত সরকার ভিন্ন মতের উপর কীরকম দলন পোষণ করছে, এখনও আপনি যদি ওই একই রাস্তায় হাঁটেন তাহলে তো সেম জিনিসই আসলো, পরিষ্কার ওইটাই চলে আসলো। ফলে ফ্যাসিবাদকে ফিরে আসতে হবে না, ফ্যাসিবাদ এখান থেকে আবার ফ্যাসিজম তৈরি হয়ে যাবে, আমি এইটা বলতেছি। ফলে এই সংস্কার যতই করেন, যদি এখান থেকে আবার ফ্যাসিজম তৈরি হয়ে যাবে না, তাহলে তো যেই লাউ সেই কদু, যেটা বাংলাদেশে বারবার ঘটছে, সেই জায়গার থেকে বেরিয়ে আসার পথটা কি? পথটা হচ্ছে কোনো ডেফিনিট শক্তি যেটা পালিয়ে গেছে না, তার আচার বিচার সম্পন্ন করো, একদম আদর্শিক। এখানটায় আজকে আমরা যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের বর্তমান সময়ে, এখানটাতে তো সত্য, বাংলাদেশের বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে আমাদের যে বিতর্কগুলি এখানে হয়েছে, আমাদের পার্টির সহ সবাই করে আমরা আপত্তি করেছি অনেক জায়গায়, হ্যাঁ, তারপরও আপত্তি সহায় আমরা মনে করি না যে আমাদেরটাই চূড়ান্ত গ্রহণযোগ্য হবে, আপত্তি সহায় তো আমরা সেটাকে নিয়ে এগোতে চাই। সে এগোনোর ক্ষেত্রে যদি সহনশীলতা না থাকে, যদি আবার যদি উগ্রতা সেখানে প্রশ্রয় পায়, তাহলে তো মুশকিল। আজকে বাংলাদেশে আপনার কথা প্রসঙ্গে আমি আহমেদ আজম খান আপনাকে বলতে চাচ্ছি, জিজ্ঞেস করতে চাচ্ছি, আরেকটি বিষয় আমি আনতেই চাচ্ছি। আমরা গত আরও দুদিন আগে থেকে যে আলোচনাটা এসেছে যে 8টি ইসলামী সমমনা বা এই ধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা মিলে 4 দফার একটা দাবি দিয়েছেন এবং যুগপত একটা কর্মসূচি করতে তারা যাচ্ছেন, এবং এই বিষয়ে এনসিপিও তার মতবাদ দিয়েছেন। সেক্ষেত্রে চরমনায় পীরের ইসলামী আন্দোলন রয়েছেন, মাওলানা মামুনুল হক নেতৃত্বে বাংলাদেশ খিলাফত মজলিস সহ আরও 8টি দল এক হয়েছেন। এখন তারা ঐক্যমত্য কমিশনে আলোচনার পরে বা নির্বাচনকে সামনে রেখে একদিকে বলছেন যে আমরা যুগপত কর্মসূচিতে যাচ্ছি, আরেকদিকে জামায়াতে ইসলাম বলছে যে পিআর ছাড়া নির্বাচন করব না। আরেকদিকে যেটি আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে তারা আসন ভিত্তিক বা সীমানা ভিত্তিক নেতা বা কাকে তারা নমিনেশন দিবে সেই ব্যাপারগুলো বা দল গোছানোর যে কাজগুলো তারা শুরু করেছে, এটাকে ক্যামোফ্লেক্স বলবেন কিনা? আমি অবশ্যই সেটা বলবো। আপনি দেখুন, একদিকে 8টি ইসলামী দল এবং এনসিপি তারা 4টি দাবি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে, আরেকদিকে জামায়াত বলছে যে পিআর ছাড়া নির্বাচনে যাবে না। অথচ জামায়াত আজ থেকে 9 মাস আগে সকল নমিনেশন তারা কিন্তু কমপ্লিট করে দিয়েছে 300 আসনে, এবং জামায়াতের নেতারা, স্থানীয় নেতারাও বাড়ি বাড়ি যাচ্ছে তারা বেহেশতের টিকিট নিয়ে। চিন্তা করুন যে ইসলাম আমাদের আত্মায়, আমাদের মানে জীবন মরণে, পরকালে, আখেরাতে, সেই ইসলামকে তারা কিভাবে যেন তেনভাবে ব্যবহার করছে শুধু ভোটে জেতার জন্যে, যে আমরা বেহেশতের টিকিট নিয়ে এসছি। তাহলে একদিকে নমিনেশন দিচ্ছে, আরেকদিকে বলছে পিআর ছাড়া যাব না। তো পিআরে তো নমিনেশন নেই, পিআরে তো কোনো ব্যক্তি থাকবে না, শুধু দল থাকবে। তা এই যে দ্বিচারিতা, এই যে দ্বিমুখিতা, এগুলো কেন? ক্ষমতায় যাওয়ার জন্য কি আমার ন্যূনতম নৈতিকতা বোধটুকু থাকবে না? এই যে দেখুন, এই পুরো 17 বছরে তাদের যে 5 নেতাকে ফাঁসি দেয়া হলো, তারপর থেকে কিন্তু তারা মাঠে নেই, তারা কোনো আন্দোলন সংগ্রামে নেই। কেউ বিএনপির ভেতরে ঢুকে গেছে, কেউ আওয়ামী লীগের ভেতরে ঢুকে গেছে, কেউ ছাত্রলীগের ভেতরে ঢুকে গেছে, কেউ ছাত্র দলে ঢুকে গেছে। এটা কোন নৈতিকতা? আন্দোলন বাদ দিয়ে তারা সেখানে ঢুকে গেছে।
এখন আবার যখন 5ই আগস্টের পরে এখন আবার তারা কিন্তু আপনাকে নিজের যদি বলি যে, শ্রদ্ধাবরণ বাকি রেখে আবার নিজের আইডেন্টিটিতে ফিরে এসছে। তো এই যে রাজনীতিতে, গণতন্ত্রে নীতি নৈতিকতার কোনো বালাই কিন্তু তারা রাখছে না। আবার এদিকে বলছে পিআর চাই, আবার ওদিকে নমিনেশন দিয়ে তো জনাব আমাদের বেস্টের টিকিট দিয়ে ঘরে ঘরে এই কথাতে যদি বলি যে রাজনীতির মতো করেই চলবে, কারণ তারা তো ঘোষণা দিয়ে রাজনৈতিক দল হিসেবেই আছেন এবং তারা নির্বাচনকে সামনে রেখে দল গোছাচ্ছেন। এটা তো রাজনৈতিক একটা পদক্ষেপও হতে পারে, এটা তো বিএনপিও করতে পারে, অন্যান্য যে কোনো দলই করতে পারে, যে তাদের যেহেতু অলরেডি আমাদের নির্বাচনের ইসি রোডম্যাপ ঘোষণা দিয়ে দিয়েছেন এবং নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তার 3 মাস আগে তফসিল ঘোষণা হয়ে যাবে। তো এটাকে যদি সামনে রেখে কেউ দল গোছায়, এটা কেন রাজনৈতিক পদক্ষেপ হবে না? না, আপনি দল গুছাতে পারেন, কিন্তু আপনার তো নৈতিকতা থাকতে হবে। একদিকে দল গুছানোর জন্য আপনি প্রার্থী দিয়ে দেবেন, আরেকদিকে বলবেন পিআর ছাড়া নির্বাচনে যাবে না, তাহলে কি দ্বিচারিতা হলো না, অনৈতিকতা হলো না? আরেকদিকে আপনি সব রাজনৈতিক দলে শ্রদ্ধাবরণে লোক ঢুকিয়ে রাখবেন। এটা মানে নীতি নৈতিকতা ছাড়া তো রাজনীতি হতে পারে না। নীতি নৈতিকতা বিবর্জিত। আরেকদিকে ধর্ম কেমনভাবে ব্যবহার করছেন যে ঘরে ঘরে আপনি বেহেশতের টিকিট নিয়ে যাচ্ছেন, যেটা এক ধরনের নাফরমানি, যেটা এক ধরনের নাফরমানি, যে কথা বললে ঈমান থাকে না। কারণ ওই টিকিট তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারোর কাছে নেই। উনি তো একমাত্র বেহেশতের টিকিট দিতে পারেন। আমাদের প্রিয় নবী তিনি শাফায়াত করবেন আর বেহেশতে যাওয়ার অনুমতি বা টিকিট আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। সেখানে তারা ঘরে ঘরে যাচ্ছে বেহেশতের টিকিট। এই যে অনৈতিকতা, ইসলামকে ব্যবহার করে এই যে ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসনা, এগুলো তো কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। আপনি রাজনীতি করুন, এই যে আপনি নাম দেবেন রাজনৈতিক দল, নাম দেবেন ইসলাম, ছাত্র সংগঠন নাম দেবে ইসলাম, কেন? তাহলে এটাকে এক ধরনের অনৈতিকতা না, এক ধরনের নীতি বিপর্জিত কাজ না, এক ধরনের জনগণকে ফাঁকি দেওয়া না, জনগণের সাথে প্রতারণা না? তো কাজেই এই জিনিসগুলো ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে তারা যেন তেনভাবে ক্ষমতায় যেতে চায়। তো ওইখানেই গোড়ায় গলদ, যে আমি আমার নীতি নৈতিকতা সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি কিভাবে ক্ষমতায় যেতে পারি সেই পথটাকে বেছে নেই। এটা তো দেশের জন্যে, জাতির জন্যে, একটা রাজনৈতিক দলের জন্যে কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না। এটা কাঙ্ক্ষিত হতে পারে না। যারা নাজমুল হক প্রধান, আপনিও কি একই মতে রয়েছেন? আপনার কাছে আমি একটু ওনাকে একটু খোঁচাই দিতে চাই। পলাশীর প্রান্তরে নওয়াব সিরাজউদ্দৌলা বলতেছিল, আপনি শুধু আমার আত্মীয় নন, আপনি শুধু সিপাহ সালানোর পরম আত্মীয় বটে। ভুল আপনারও হয়েছে, ভুল আমারও হয়েছে। আজকে যে বললেন জামাতের দ্বিচারিতার কথা বললেন উনি, 18 সালের ভোটে আপনি ভোট করেছেন আওয়ামী লীগের সঙ্গে ডিল করে। জামাতকে আপনার ভোটের মধ্যে ঢুকাইলেন কেন? 22টা সিটে জামাত ভোট করেছে, নিজের দলীয় পরিচয় তখন ভোট করা যাবে না, এই কারণে বিএনপির সঙ্গে কেন করলেন? তাহলে আপনি তো এগুলো প্রশ্রয় দিয়েছেন। আপনি প্রশ্রয় দিয়ে আজকের কথা বলে তো আপনি জামাতকে ফাইট করতে পারবেন না। আপনি বিএনপি, আপনি গত 18 সালের ভোটে জামাতকে 22টা আসন ছাড় দিয়েছেন। আমি আগের বাদ দিলাম 91 সালে, তারপরে মন্ত্রিপরিষদটাও বাদ দিলাম, আপনি করেছেন এইটা। তার কারণে তার সাহসটা বেড়ে গেছে, আজকে করতেছে, এগুলি আরও করবে, দেখতে থাকেন। আমি যে কথাটা বলতে সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা বিষয় আমরা বেসিক্যালি আমাদের পার্টি, আমরা ধর্মটাকে, কারণ ধর্ম বিতর্কের ঊর্ধ্বে, ধর্ম বিতর্ক করা যায় না। আমান্তু বিল্লাহি মালাইকাতিহি কুতুবি রসুলিহি অমিল আখিরাতে বাসেবাদুল মউত। আমার ইমান আনতে হবে আল্লাহ এক, আসমানি কিতাব আছে, ইহকাল পরকাল আছে, তাই তো? এই তো মানতে হবে আমাকে। এটা প্রশ্ন করা যাবে না, কিসের ব্যাপার? তাহলে ধর্ম থাকবে না। তাহলে ধর্ম নিয়ে কোনো বিতর্ক চলে না। রাজনীতি অলওয়েজ বিতর্ক। এই যে সংস্কার কমিশন প্রতিদিন বিতর্ক হচ্ছে, ভিন্ন মত হচ্ছে, থাকবে। তাহলে সেই রাজনীতিকে যখন ধর্মান্তকরণ যখন করতেছে, তখনও এরকম ফেরতবাজি কথা, যেটা উনি বললেন, কারেক্টলি বলছেন উনি, যে বেহেশত বিক্রি করতেছে, সত্যি করতেছে। তাই যে বেহেশত না দিলে একাতে বেহেশত, আমাকে ভোট দিলে, এই মার্কে ভোট দিলে বেহেশত হয়ে যাবে, নাউজুবিল্লাহ, বুঝছেন না? তাহলে আজকে ধর্মটাকে, ধর্মের এই যে ব্যবহার, আমরা পলিটিক্যালি চাই ধর্মের ব্যবহারটা রাজনীতি না করতে, এতে ধর্মের অবমাননা হয়। এবং ধর্মের অবমাননা করার জন্যই আমরা 72-এর সঙ্গে স্পিডটাকে ধারণ করতে চাই। ইয়েস, ধর্ম একটা মানুষের কাছে যেমন তার জীবনটা প্রিয়, সেই মানুষের ধর্মটা প্রিয়। যে কোনো মানুষের কাছে ধর্মটা প্রিয়। ধর্মের কটাক্ষ কেউ সহ্য করে না, কেউ না। যে সারাদিন নামাজ পড়ে না, সেও নবীকে কটূক্তি করলে খেপে যায় সে। তো এইটাই ধর্ম, কারণ ধর্মের স্থানটা তার সর্বোচ্চে। কিন্তু যখন বিতর্কের জায়গায় যখন নিয়ে আসে ধর্মটাকে, তখনই ওরা দেখবেন কোথায় কোথায় আপনি বললেই বলবে নাস্তিক। আমি দেখতেছি টক শো, বিভিন্ন জন টক শো দেখতেছি, আমি দেখতেছি বিভিন্ন টক শোতে
জামাতের লোকরা আসছে সেই কথা কইলে কথা আপনাদের নাস্তিক। এই যে ধর্মীয় ঈদে যে আক্রমণ করা এবং সোসাইটিতে একদম উগ্রতা তৈরি করা, এটা জামাত করতেছে। আজকে এখনও একটা সহনশীল পর্যায়ে আছে, কিন্তু এটা বাড়তে সময় লাগবে না। এবং এই যে ওনারা তো ওনাদের বট বাহিনী আছে, ডেফিনেটলি একটা মতের বিরুদ্ধে ওনাদের মত থাকতেই পারে, সেই মত বলবে, কোনো আপত্তি নেই, নিন্দা করে তা আপত্তি নেই, প্রতিবাদ করে আপত্তি নেই। কিন্তু এত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ব্যবহার করে, এটা চিন্তাই করতে পারবেন না আপনি সেটার আক্রান্ত হয়েছেন কি না। একদিন জামাতকে বলে দেখেন আক্রান্ত হয়ে যাবেন একদম নিশ্চিতভাবে। তাহলে আজকে এই ধর্ম নিয়ে রাজনীতি করার কোনো সহনশীলতা, ডেমোক্রেসির যে মূল প্রেমিক সহনশীলতা, ভিন্ন মতকে শ্রদ্ধা করা। ভিন্ন মত আপনি মানবেন কেন? তা তো আপনার আলাদা দল, তো আপনার দল আলাদা, আমার দল আলাদা, ওনার দল আলাদা। এই যে আমি ওনার সামনে সমালোচনা করলাম, উনি আমার এটাকে কাউন্টার করবেন, কিন্তু এই কারণে উনি এমন উগ্র হবেন না যে আমাকে নিশ্চিহ্ন করে দেওয়া, যেটা বিগত সরকার শেখ হাসিনা চেষ্টা করছে। আজকে একই ধারা যদি রাজনীতিতে প্রবাহমান থাকে তাহলে তো আসলে আরও দুর্ভাগ্য হবে এবং এটা আরও উগ্রতার জন্ম দেবে। আমি সেই জায়গাটাই জামাতের রাজনীতি নিয়ে, যারা জামাত বাংলাদেশের রাজনীতি করতে যাচ্ছেন, বহুদিন ধরে করতেছেন, সবসময় ক্ষমতার ক্রিমটা খেয়েছেন ওনারা, অলওয়েজ। আপনি যদি ধরেন পাকিস্তান থেকে যদি ধরেন, ওনারা ছিলেন ক্ষমতায় সবসময়। তাহলে সেই জায়গায় এরশাদের সময়ও ছিলেন, হ্যাঁ কিছু আগাইছে, রাষ্ট্রপতি বিল হয়েছে, কিছু আগাইছে, বিএনপির সঙ্গে ছিলেন, ইভেনকি আওয়ামী লীগের সঙ্গেও ওনারা শেয়ার করছেন, করে ভোট করছেন, যেটা উনি বললেন দ্বৈততা, হ্যাঁ দ্বিচারিতা, ঠিকই তো। ইতে ভোট করেন নাই, 86-এ ভোট করছেন তো। তাহলে ইভেনকি 96-এও ভোট করেছেন, 96 তো না ওইটা, হ্যাঁ 96, হ্যাঁ 96-96। তাহলে আজকে এই জায়গায় দাঁড়ায় আমাদের বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধ, এই এত লোকের শহীদ ত্যাগ, এত একটার পর একটা আন্দোলন, এই যে বিগত আন্দোলনটাও যে এত ত্যাগ তিতিক্ষা হলো বৈষম্য আন্দোলনে, সেই আন্দোলনের শহীদদের চেতনাটাকে ধারণ করতে গেলে আমাদের একটা ভালো একটা উদাহরণ ডেমোক্রেসির প্র্যাকটিস জায়গা হওয়া উচিত। এই ডেমোক্রেসির কারণে জোর জবরদস্তি করে কারো মতকে দমন করা যাবে না, আইন প্রয়োগ করে, গুম করে, খুন করে, আবার নিজের কোনো মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে না। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা চাই এবং তার ভিত্তিটা হবে ডেমোক্রেসি, তার ভিত্তিটা হবে 71-এর চেতনা, তার ভিত্তিটা হবে এই আন্দোলনের চেতনা, 24শে জুলাই। আমার একটা প্রশ্ন ছিল যে যুগপৎ কর্মসূচিতে যে 8টি ইসলামী সমমনার দল গিয়েছেন এবং সেক্ষেত্রে এনসিপির যে জনাব আক্তার, উনিও কিন্তু মন্তব্য করেছেন যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিই, আবার এক জায়গায় ঘোষণা দিয়েছেন আমরা সেখান থেকে বের হয়ে আসছেন, জনাব আবিদ তিনি বলেছেন। তো এনসিপির মধ্যেও কিন্তু দুই ধরনের মতবাদ আমরা দেখেছি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন জনাব? এনসিপি একটা ইয়ং ফোর্স, ওরা একটা আন্দোলন করছে, নেতৃত্ব দিয়েছে, পার্টি করছে, ভুল ত্রুটি থাকতে পারে, তাদের কথার মধ্যে শিফটিং হতে পারে, কিন্তু আমি তাদের মতামতকে এখনো গুরুত্ব দিয়ে দেখছি না। এই কারণেই যে তারা ইয়ং চ্যাপ, তাই না? আমরাও ইয়ং অবস্থায় রাজনীতি করে আমরা দেখছি দেশ স্বাধীনের পরে ক্ষমতাতে বেরিয়ে, তাই না? সেই ক্ষেত্রে এনসিপির আমার ধারণা ডেফিনেটলি, যেহেতু কিছু জনগণের সঙ্গে তারা টাচ রাখতেছেন, প্রোগ্রাম করতেছেন, যাচ্ছেন ডিস্ট্রিক্টে, যে কোনো প্রার্থী আছে, সেক্ষেত্রে অবশ্যই তারা জনগণের পালসটা গ্রহণ করতে পারবেন। আমার ধারণা সঠিক সময় তারা সঠিক সিদ্ধান্তটাই নেবেন, এটা আমার ধারণা। আমি হ্যান্স করতেছি যে তারা কোনো রং ডিসিশন তারা নেবেন না, এটা আমার ধারণা। জনগণের পক্ষে তাদের থাকবে, যেহেতু জনগণের আন্দোলনটাকে তারা নেতৃত্ব দিয়েছে, এটার দরদটা তাদের বেশি হওয়ার কথা। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো আন্দোলনে ছিলাম, তো এইভাবে লাঠালাঠি করি নাই, আমরা কথা বুঝছেন না, মিছিল করেছি, মানববন্ধন করেছি, সরকারের সমালোচনা করছে, এগুলো করছে। আগে যেইভাবে আমরা, ধরুন আমারও মাথায় 9টা স্টেজের দাগ এখনও আছে, কথা বুঝছেন এসব আন্দোলনে, সিভিয়ারলি ইনজুর্ড আমি, তো সেটা তখন করে নেই, বয়স আর করা সম্ভব না। সেক্ষেত্রে এনসিপি আমার ধারণা তারা অবশ্যই জনগণের পালসকে গ্রহণ করে সামনের দিকে এগোনোর বাস্তবিক সিদ্ধান্তই গ্রহণ করবে। ঐক্যমত্য সংস্কার কমিশনের আরও কিছু আলোচনা আমার রয়েছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, তারপর আলোচনা বাড়াবো। দর্শক, আপনারা দেখছেন আরআইএস গণতন্ত্র গণতন্ত্র, আমরা আলোচনা করছিলাম ঐক্যমত্য কমিশনের বৈঠক এবং নির্বাচনকে নিয়ে। আমরা বিরতির পরে এসে আলোচনা বাড়াবো। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএস গণতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। এ পর্যায়ে আহমেদ আজম খান, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমরা যে আলোচনাটা ছিলাম যে জুলাই সনদের উপর ভিত্তি করে 4টি ভিন্ন মত দেওয়া হয়েছে এবং বৈঠকে কমিশন জানায় যে তার একটি 4 ভাব, যেমন বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন যে একটা অধ্যাদেশ হতে পারে, নির্বাহী আদেশ হতে পারে, গণভোট হতে পারে এবং বিশেষ সাংবিধানিক আদেশ। এই আদেশগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন দল বিভিন্ন মতামত দিয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধানে তার সনদে বিএনপির স্বাক্ষর করতে কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবায়ন করা হলে
দুটি সংবিধান হয়ে যায় কিনা, এই প্রশ্নটি নিয়ে উনি আলোচনা তুলেছেন। দেখুন, প্রথম কথা হলো যে জুলাই সনদ আমাদের এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম বা জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত যে গণ অভ্যুত্থান, এর একটা বড় একটা দলিল। এবং সেই দলিল রচনা করতে গিয়ে যেন সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয়, কারণ সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে সেই বিষয়টা কিন্তু থাকা উচিত না, কারণ এক দেশে তো সংবিধান একটাই থাকবে, দুইটা থাকবে না, যেটা বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে। কাজেই এখানে জুলাই সনদ সংবিধানকে মেনে এই আন্দোলন সংগ্রামের দলিল হিসেবে জুলাই সনদটা রচিত হবে। এবং তার জন্যে আমি মনে করি, আমার দলও মনে করে যে এর জন্য গণভোটের দরকার নেই। এটার জন্যে সুপ্রিম কোর্টের পরামর্শই যথেষ্ট, এবং সেই পরামর্শ নিয়ে সুপ্রিম কোর্ট যেভাবে বাস্তবায়নের নির্দেশনা দেবেন সেইভাবে জুলাই সনদ বাস্তবায়িত হয়ে যাবে। এখানে এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যদি আমরা একটা জটিলতা তৈরি করি, তাহলে আমাদের আগামী দিনে কি করে ঐক্যমত্যভাবে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যাব, কি করে? কাজেই এর বাস্তবায়ন নিয়ে আমাদের এত মত পার্থক্য থাকে। বলছেন যে বিশেষ একটি আদেশ হলেই হয়ে যাবে, বিশেষ একটি আদেশ হলেই, সাংবিধানিক বিশেষ আদেশ বলে যেভাবে অন্তর্বর্তী সরকার হয়েছে, ওনারা বলেছেন, জামাত বারবারই বলেছেন যে বিশেষ একটি আদেশের মাধ্যমে হবে, এনসিপি বলছে গণপরিষদের মাধ্যমে হবে। তাদের তো বিভিন্ন ধরনের আইডিয়া আছে। না, এই আইডিয়াগুলো তারা দিতে পারেন, কিন্তু এই আইডিয়াগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, এবং এই বিশেষ একটি আদেশ বা গণভোট এগুলো করতে গিয়ে যে জটিলতা তৈরি হবে, সেই জটিলতায় আমরা যাব কিনা, এই জিনিসগুলো তো আমাদের আগে চিন্তা করতে হবে। এই বিষয়টি নিয়ে এখনো আসলে ঐক্যমত আসা যায়নি, এবং এটিরই পরামর্শ দরকার। না, এই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে আসতে হলে দলগুলোর, বিশেষ করে জামায়াত এবং এনসিপির করতে হবে, মানে আন্তরিকভাবে সহযোগিতার মনোভাব নিয়ে বসতে হবে। যদি এরকম হয় যে এমন একটা প্রস্তাব করলাম যে প্রস্তাবটা বাস্তবসম্মত না, যে প্রস্তাবটা বাস্তবায়ন যোগ্যও না, আমি করলাম যাতে করে আমাদের মধ্যে মত পার্থক্যটা তৈরি থাকে, এবং যাতে করে আমরা এই উজরে নির্বাচন বিষয়ে আমাদের মতো ভিন্নতা আমরা বলতে পারি, তাহলে তো হলো না, তাহলে তো আমরা এগোতে পারবো না। পরিষ্কার কথা, আমাদের তো এগুতে হবে, এবং আগামী দিনে আমরা গণতন্ত্রের যাত্রা যত তাড়াতাড়ি শুরু করতে পারি ততই তো দেশের জন্য মঙ্গল। এখন এইখানে আমি একটা কথা বলবো যে আমরা যারা গণতন্ত্রের জন্য এগুতে চাই, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে চাই, আমাদের কিন্তু এটা আমাদের পার্টির গঠনতন্ত্রেই আছে যে আমরা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করব এবং একটা সমৃদ্ধ জাতিকে নেতৃত্ব দেব। সকল রাজনৈতিক দলের গঠনতন্ত্রে কি একইভাবে গণতান্ত্রিক সমাজের কথা আছে? যেমন আমার ধারণা জামায়াতের মধ্যেই তো গণতান্ত্রিক সমাজের কথা নেই। যদি এই জায়গায় আরেকটু বলি যে বলা হচ্ছে যে যেমন জাকসু আর ডাকসু নির্বাচন প্রসঙ্গটি আমি আনতে চাইনি, কারণ আজকে আমরা ঐক্যমত্য কমিশন নির্বাচনেই থাকতে চেয়েছি বিষয়ভিত্তিক, তারপরও আনছি আপনার কথা প্রসঙ্গেই। বলা হচ্ছে জাকসু আর ডাকসু নির্বাচনের পর জামাত জাতীয়তাবাদী যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি যে জাতীয়তাবাদী শক্তি, সেই শক্তি নিয়ে আজকে জনাব রুহুল কবির রিজভী উনিও বলেছেন যে অন্য কোনো অপশক্তি বা শক্তি কাজ করছে কিনা যাতে করে জাতীয়তাবাদী যে মতামতটা জনগণকে নিয়ে এগিয়ে যাওয়ার বা একটা গণতান্ত্রিক সরকার পদ্ধতিতে যাওয়ার যে এটাতে বাধা সৃষ্টি করা হচ্ছে, এই কোন ধরনের শক্তির কথা বলা হচ্ছে, আপনারা কি বোঝাতে চাচ্ছেন? না, আমরা তো এটা লক্ষ্যই করছি যে যেন তেন ভাবে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করবার জন্য নানা ধরনের বক্তব্য বিবৃতি আসছে। আপনি ফেসবুক খুললে দেখবেন যে কি সমস্ত বলে বেড়াচ্ছে ফেসবুকে। আপনি যখনই চিন্তা করবেন যে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটা মানে জাতীয়তাবাদী শক্তি এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা মধ্যপন্থী একটা শক্তি, অথচ আমরা দেখছি যে একটা উগ্রবাদী শক্তি তারা সামনে এগুবার চেষ্টা করছে নানা আবরণে।
নানা আবরণে, এটা তো জাতির জন্য ভালো না। যেমন আমি যে কথাটা বলছিলাম, যেমন জামাত মাঝে মাঝেই বলেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা কোরআন কি আপনার ইয়ের আলোকে আমরা শরিয়া ভিত্তিক সমাজ গড়ব। এটা কোন শরিয়া, আসল শরিয়া না নকল শরিয়া, এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা তাদের শরিয়া, কোরআনের শরিয়া না। তো তার মানে কি, তাদের গঠনতন্ত্রে কিন্তু গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ নেই। তো গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ নেই, তাদের কিন্তু ওই নির্বাচনের তাগিদ নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করব, এটা কিন্তু তাদের গঠনতন্ত্রেই নেই। তারা হলো যেভাবেই হোক ক্ষমতায় গিয়ে একটা একক একদলীয় একটা শাসন ব্যবস্থা তাদের মতো মৌদুদিবাদী স্টাইলে, নইলে যদি তারা ইসলামী সরাসরিয়া মোতাবেকই করতো, তাহলে কিন্তু ধর্ম নিয়ে তারা এই ধরনের বাড়াবাড়ি করতো না, ধর্মকে বিক্রি করে তারা ভোট কেনার চিন্তা করতো না। কাজেই আমি মনে করি যে এই ক্ষেত্রে বাংলাদেশি জাতীয়তাবাদ যারা আমরা বিশ্বাস করি বা জাতীয়তাবাদী চেতনায় আমরা যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, তাদের বিরুদ্ধে এই ধরনের শক্তি এমনভাবে মাঠে নেমেছে যে তারা দেশের ভেতরে এবং দেশের বাইরে এর নানা ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে, যাতে করে নির্বাচন না হয়, যাতে করে তাদের উদ্দেশ্য বা তাদের শাসন কোনোভাবে কায়েম করা যায়। কিন্তু বাংলাদেশের মানুষ তো ধর্মভীরু, কিন্তু খুব মডারেট মুসলিম বাংলাদেশের মানুষ, তারা কোনো জঙ্গিবাদে প্রশ্রয় দেয় না। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তারা নাটক দেখে, টেলিভিশন দেখে, যাত্রা দেখে, লালন গীতি শুনে, তারা এই যে আবহমান কালের সংস্কৃতি সব তারা লালন করে, ধারণ করে। কাজেই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে, কিন্তু যারা চিন্তা করে যে না আমরা নির্বাচনে তখনই যাব যখন ওই ডাকসুর মতো একটা পাল্টা অভ্যুত্থান করতে পারবো, অর্থাৎ বিপ্লবের সাথে সাথে অনেক দেশে প্রতি বিপ্লব হয় না। আমি নাজমুল হক প্রধান ওনারও একটা মন্তব্য শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। নাজমুল প্রধান, আপনার কাছে জানতে চাচ্ছি একই বিষয়, কিন্তু আমি সেই সাথে যোগ করতে চাচ্ছি যে আজকে কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে কিনা এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন যে মহোৎসবের একটা নির্বাচন হবে, এবং হঠাৎ করে আমরা আর 2 মাস আগে জুলাইয়ের আগ পর্যন্ত, মানে 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু নির্দিষ্ট তারিখ নিয়ে কথা বলেছি যে তারিখটা কবে আসবে, একটা ডেট কেন দেওয়া হচ্ছে না, অথবা নির্বাচনের রোডম্যাপ কি হবে। এখন কিন্তু ইসি সেই ব্যাপারে পরিষ্কার করে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, এবং প্রশ্নটি হচ্ছে প্রেস সচিব বা সরকারের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার নির্বাচন নিয়ে যে কোনো শক্তি ঠেকাতে পারবে না, মহোৎসবে নির্বাচন হবে, এই বক্তব্যগুলো পুরো কেন ব্যবহার করছে? এই কারণে, কারণ সরকার প্রথম থেকেই নির্বাচন নিয়ে সংশয় তৈরি করছে। সরকারের উপদেষ্টারা, খোদ প্রধান উপদেষ্টা নিজেই সংশয় তৈরি করছেন, কম সংস্কার চাইলে এতটুকু, বেশি সংস্কার চাইলে এত দেরি লাগবে। তাহলে এই যে ওনারা তৈরি করছেন জনমনের সংশয়টা, সেই সংশয়টা এখনও জনমনে রয়ে গেছে, আদৌ ভোটটা হবে কি না। কী কারণে? আপনি 13 মাস পর একটা মব হয়ে গেল বাংলাদেশে, কি জাতীয় পার্টিকে ব্যান্ড করতে হবে, এবং সেটা আমি বলবো রাষ্ট্রীয় প্রশ্রয় হলো। তারপর কী ঘটনা ঘটছে এটা তো আপনার সবাই দেশবাসী জানে। তাহলে এই যে ঘটনাগুলি ঘটলো মবের মধ্যে, এই ঘটনাগুলি ঘটলো, সরকার তো এক্ষেত্রে নিশ্চুপ। সরকার আজকে বলছেন যে হ্যাঁ হবেই, কারণ ওই যে কর্মকাণ্ডের কারণে সরকার সম্পর্কে লোকজনের এই ধারণা আছে যে ভোটটা আদৌ হবে কিনা। যত পর্যন্ত সরকার ভোটটা না করতে পাচ্ছেন তখন পর্যন্ত জনগণের এই সংশয়টা থাকবে, ভোটের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে যে ভোটটা হবে কিনা। ডেট শিডিউল ডিক্লেয়ার করার পর হবে। তাই সরকারের দায়িত্ব হচ্ছে ভোটটা করানোর জন্য সামগ্রিক যা যা পদক্ষেপ সেটা নেওয়া। আমরা একটা আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রশাসন আমাদের মাঝখানে দাওয়াত করেছিল রাজনৈতিক দলদেরকে, ভালো খাইয়েছে, প্লাস ওনাদের পুলিশটাকে যে ওনারা জনগণের উপযোগী করতে চান, রাষ্ট্রের অনুকূলে ব্যবহার করতে চান, কোনো দলের না হয়ে তাই সেই কথাটা ওনারা ব্যক্ত করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাইছি, বলছি ওনাদেরকে যে এইটা আপনারা এই যে বৈঠকটা করলেন এটা আপনারা থানা পর্যন্ত করেন, কারণ বিগত 15 বছরে অনেক ওসি ডিসি এসপি ভোট করছে, নৌকা ভোট দিতে হবে। অনেক ডিসি এরকমও বলছে আমার আন্ডার এখানে 7টা এমপি আছে, আমিও ছাত্রলীগ করে, এরকম বলছে বরিশালের। তাহলে এই ঘটনাগুলি ঘটে গেছে, আমরা চাই না এইসব ঘটনার পুনরাবৃত্তি হোক। যদিও ইতিমধ্যে 2 ওসি সাসপেন্ড হয়েছে, কি ওই যে অভিনন্দন জানানোর জন্য নতুন করে ভিপিজিএস ইত্যাদি ইত্যাদি।
তাহলে ফলে একটা অভ্যাস তো বুঝছেন না, হঠাৎ করে বদলায় না তো। আমরা তো একটা খারাপ প্র্যাকটিসের মধ্য দিয়ে অতিক্রম করছি। হঠাৎ করে ভালো হয়ে যাবো সবাই, তা তো না। রাজনীতিবিদ কন, আমলা কন, পুলিশ কন, বিচারক কন, সবারই ভালো হতে হবে। একটা মেন্টালি পরিবর্তন হতে হবে, তাহলে একটা ভালো ভোট হবে। আজকে এই অন্তর্বর্তী সরকারের যদি মনের মধ্যে প্ল্যান থাকে যে আমাদের পছন্দ মতো দলটিকে আমরা নির্বাচিত করে নিয়ে আসবো, তাই না, তাহলে তো ভেজাল আবার শুরু হয়ে যাবে এবং ভেজাল থাকবেই। তো সেই জায়গাটা যাতে না হয়, আমি সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের কথা বলায়, তাদের আচার আচরণে বিন্দু মাত্র যাতে এরকম না থাকে ওনাদের নির্দিষ্ট কোনো পছন্দের দল আছে। যেমন ইউনুস সাহেব বলে বলছেন, বুঝুক না বুঝুক, আমার নিয়োগকর্তা ছাত্ররা বলছেন না, অথচ ওনার নিয়োগকর্তা জনগণ, আন্দোলন। যাই হোক, এখন বাংলাদেশের সামনের এই যে কথাগুলি আসতেছে, রেফারেন্ডাম অমুক তমুক, আমি একটি কথা বলবো, আইয়ুব খানের সময় থেকে রেফারেন্ডাম শুরু হয়েছে। তোমরা প্রাইমারি স্কুলে পড়ি, আইয়ুব খান হানা ভোট করেছিল। এরপরে এটা বিভিন্ন সময় বাংলাদেশ প্র্যাকটিস হয়েছে এবং 90-এর পর আমরা রেফারেন্ডাম করছিলাম একটা। সেটা কি, ওই যে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসলো যে প্রেসিডেন্ট থেকে রেফারেন্ডাম হয়েছিল। অ্যাকচুয়ালি বাংলাদেশের জনগণ রেফারেন্ডামটা মনে করে যেটা একটা ম্যান্ডেটরি গভর্নমেন্ট করছে, এটা ভোট না দিলেও হবে। ফলে পাবলিক ওই ধরনের কনসাসনেস নিয়ে রেফারেন্ডামে ভোট করতে যায় না এবং সবসময় এই বাক্সগুলি ওই সিলমারাই হয়, সবসময় তাই হয়। এই আইফ্রান্স পর্যন্ত শুরু হয়েছে, এগুলি শেষ পর্যন্ত। আপনি আজকে বলতে দ্বিধা নেই, 91 সালে আমরা ছাত্ররা তো সবাই একটু ভোট দেখে আসি। তা আমরা সেগুন বাগিচা এখন খাবো, এখানটা এগুলো খাওয়াবে আমাদের, আসলাম তো সেগুন বাগিচা স্কুলে বলতে আসনা আপনারা কিন্তু ভোট দিয়ে যান। লোক তো নেই, বুঝছেন না, কিছু ভোট দিয়ে যান। কারণ বোথ পার্টি অ্যাগ্রিড যে আওয়ামী লীগ বিএনপি যে সংসদীয় পদ্ধতি ফিরে আসবে, কথা বুঝছেন, পার্লামেন্টে। তাহলে আমরা মহোৎসবের নির্বাচন এই প্রসঙ্গে আরো আলোচনা করতে চাচ্ছি, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র। একটা বিরতির সময় হয়েছে, আর একটা বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র। আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি এবং এই পর্যায়ে অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে সরাসরি আমি নির্বাচন প্রসঙ্গে যেতে চাই, যেটি বিরতির আগে বলেছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে মহোৎসবের নির্বাচন হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ ইসি তার গতিবিধি অনুযায়ী কাজ করছেন। একই প্রশ্নটা আমি আবারও আনতে চাই যে বারবার মনে করিয়ে কেন দিচ্ছেন? একই কথা বারবার বলে কি বোঝাতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বা প্রধান উপদেষ্টা নিজেও, যে এই যে কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না? মানে এতদিন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়নি, যে রোডম্যাপ দেওয়া হয়ে গেল, এখন নির্বাচন, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু বারবার কেন আমরা নির্বাচন প্রসঙ্গে কথা বলছি? এটাই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা এবং সরকারকে সন্দেহ করবার সবচেয়ে বড় জায়গা। নির্বাচন নিয়ে তো কিছু এখন আর বলার দরকার নেই। নির্বাচনের জন্য রোডম্যাপ দিয়ে ফেলেছে নির্বাচন কমিশন, এখন নির্বাচন কমিশনের কনসার্ন হয়ে গেছে। এখন আর প্রধান উপদেষ্টার বা তার প্রেস সচিবের কিছুই বলার দরকার নাই। যদি কোনো কারণে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন অথবা প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেন, একবারে প্লেনলি বলতে পারে হ্যাঁ নির্বাচন হবে, তার জন্য সব ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। জাস্ট একেবারে এমনভাবে কথা বলা যে পৃথিবীর কোনো শক্তি এটাকে প্রতিরোধ করতে পারবে না, এই না সেই না, এটা তো এক ধরনের সন্দেহের উদ্রেক করে। আমরা চাই এই সরকারের উপরে আমাদের যে আস্থাটা আছে, সেই আস্থাটার প্রতিদান সরকার দেবে। জাতির যে আস্থা আছে, সেই আস্থার প্রতিদানও এই সরকার দেবে এবং একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে, আমরা সহযোগিতা করব, আমরা একটা নির্বাচনের দিকে যাই জাতির। আমি নির্বাচন প্রসঙ্গে আরেকটি প্রশ্ন, যেহেতু আপনাকে পেয়েছি আজকে, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির পক্ষ থেকে বা বিএনপি সমর্থিত যারা নেতা এবং আপনাদের দলেরই অনেকে বলেছেন যে একই পজিশনে, যেমন জামাত তার 300 সিটে আসন গোছাচ্ছেন, বিএনপি একই দলে 3-4জন করে সেট করে রেখেন, যে বেশি জনপ্রিয় তারপর আসন গোছাবেন। আপনারা কি এই নীতিতে যাচ্ছেন? আপনাদের নির্বাচন নিয়ে প্রস্তুতি কি? দেখুন, আসলে তো বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, একেবারে ওয়ার্ড পর্যন্ত আমরা কাউন্সিল করতে গিয়ে ওয়ার্ডেও দেখি 4-5জন সভাপতি সেক্রেটারি প্রার্থী। কাজে আমাদের অনেক বেশি আছে প্রার্থী থাকবে, কিন্তু নমিনেশন যাকে দেবে তার জন্য সকলে মিলে কাজ করবে। এখানে কিন্তু দলের মধ্যে আর কোনো মতভেদ থাকবে না, কিন্তু এই সকলের চাওয়া পাওয়াটা ওই মনোনয়ন পর্যন্ত, মনোনয়ন পরে আর কোনো চাওয়া পাওয়া নাই, যে পাবেন তার জন্য সকলে কাজ করবে।
যে প্রস্তুতি নিয়ে কথা বলেছি, এই পর্যায়ে নাজমুল হক প্রধান আপনার কাছে আমি আসতে চাচ্ছি। আমরা একটি ধারাবাহিক একটা উত্থান দেখতে পাচ্ছি যে জাকসু নির্বাচন সেটি জাতীয় নির্বাচনের রিফ্লেকশন পাবে কিনা, এটি একটা খুবই কমন গত কয়েকদিনের প্রশ্ন। সেটি আমি রাখছি, সেই সাথে আমি যোগ করে দিচ্ছি জেনারেল হামিদুর রহমান আজাদ উনি যেটি বলেছেন যে জুলাই সনদের যে বিপ্লবকে ধ্বংস করে বা পুরনো ধারায় ফিরে গেলে সেক্ষেত্রে নির্বাচনটা ঝুঁকিতে পড়বেন, উনি এটি মন্তব্য করেছেন। আপনিও কি সেটাই মনে করেন কিনা? না না, এটা পুরাতন ধারা নতুন ধারার মধ্যে আমি কোনো পার্থক্য, এগুলি বলতেছে অনেকে যার যার মতো করে। আমি নির্বাচন প্রসঙ্গে ওই জায়গায় থাকি আমি, সেটা হচ্ছে যে ওনারা তো বলছে খুব মহোৎসবে নির্বাচন হবে, মাননীয় প্রধান উপদেষ্টা বলছে, তাই তো বলছে তো কথাটা। কদিন আগে প্রধান নির্বাচন কি বলছে যে মব এটা থাকবে না, 300 জায়গায় ভাগ হয়ে যাবে। তো মবের তো বিভিন্ন রকম ফের আছে, বিভিন্ন রকম আছে, সব জায়গায় পিটাপিটি মারবে নট দ্যাট, মার্ডার নট দ্যাট, অনেক রকম মব আছে। যেমন ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে একটা মব করছে, কীরকম মব করছে, মাইকিং করছে, এই যারা নৌকায় ভোট দেবে না তারা কিন্তু আইসো না। আমি নিজে মাইকিং শুনছি, ইভেনকি আমার মতো লোক 18 সালে আমি প্রার্থী না, ভোট দিতে বাড়িতে গেছি 2 দিন আগে যখন নির্বাচন ক্যাম্পিং বন্ধ, আই ওয়াজ ফোর্সড বাই ডিসি অ্যান্ড গোয়েন্দা সংস্থা এসপি সহ গিয়ারসুল এসপি না বের করে দিচ্ছে, আমাকে থাকা যাবে না। কেন? এমপি কমপ্লেন করছে যে আমার কারণে ভোট ধানের শীষে জিতে যেতে পারে। দেখেন আমি কোনো কন্ট্যাক্ট করে নেই, কোনো মিছিল নেই, কোনো মিটিং নেই, কোথাও বাড়ির থেকে বেরোয় নেই, গেছি সকালে গেছি বিকাল থেকে এই অবস্থা। তাহলে ওইটাও একটা মব কিন্তু, কথা বুঝছেন। এখন ওই যে 300 জায়গায় ভাগ হয়ে গিয়ে যে পপ সং শুরু করে দেয়, পপ সংটা কীরকম পপ সং, যে আজম ভাইরে ছাড়া ভোট দেওয়া অন্য জায়গায় যাবে না, তোমরা ভাই আইসো না, বড় পার্টি নাই তো বলে আজম ভাইদের ছাড়া ভোট দেওয়া যাবে না, অন্য কেউ আইসো না, ব্যাস তো শেষ। আমি বর্তমান সময় শঙ্কিত এই কারণে, ইউনুস সাহেব যে কথাগুলি বলছেন, এই কথাগুলো নির্দিষ্ট কোনো গোষ্ঠীরে ক্ষমতায় আসার সুযোগ করে দিতে চাচ্ছেন কিনা উনি। গোষ্ঠী মানে আমি বলতেছি আজকে আমরা এখানটায় জামাত রাজনীতি করে কোনো আপত্তি নেই, জামাতের যখন নিষ্পেষিত নিগৃহীত হয়েছে সব পার্টির কথা বলছে। আজকে জাহেদ, আমি তার একটা দেখতেছিলাম ইউটিউবে, তাকে মারার হুমকি দিচ্ছে। কেন হুমকি দিবি? এক লোকের কথা বলতে পারবে না, কথা বললে সে নাস্তিক হয়ে গেল। এই যে ভয়ের সংস্কৃতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটাই তো আওয়ামী লীগ করছে। ভয়ের আবরণ আওয়ামী লীগ আগের থেকে তৈরি করছে। যারা ভয়ের সংস্কৃতি তৈরি করতে যাচ্ছে তারা কোন ইজম কায়েম করবে এই জায়গায়? নিশ্চয়ই এটা ইসলামিজম না। আমরা এই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের দীর্ঘদিন চলার পথে আমরা রাজনীতিটাকে রক্তাক্ত জায়গা থেকে উদ্ধার করে বেরিয়ে আনে যদি আমরা যদি রাজনীতি করতে পারি, সেটাই বড় সংস্কার। সংস্কার কাগজ সেটা সংস্কার না, মেন্টালিটি, মানসিকভাবে। আমি তো চাই এখানটায় জামাত রাজনীতি করুক, তার ব্যান্ড নিষেধ না। আমি চাই না তার বিরুদ্ধে স্লোগান দেখ, সকাল বিকাল ধরো নাস্তা করো, চাই না। আমরা একদম শেষ দিকে চলেছি। অ্যাডভোকেট আহমেদ নাজম খান, আপনার কাছে আমি শেষ প্রশ্ন রাখছি আজকের আয়োজনের জন্য। নির্বাচন সামনে আসছে এবং সাধারণ মানুষের কথা আসলে আমরা কিভাবে ঘটাতে পারি? আমরা সবাই জানি যে সবাই নির্বাচনকে প্রত্যাশা করছেন, আপনারা আসলে কি ভাবছেন এই মুহূর্তে আমাদের নির্বাচন বা কোথায় যাচ্ছি আমরা? আমি তার আগে একটু বলতে চাই, উনি ডাক্তার জাহেদের কথা বললেন। ডাক্তার জাহেদকে 15 বছর দেখেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে কি কঠিনভাবে তার কণ্ঠস্বর আমরা দেখেছি। আজকে ডাক্তার জাহেদকে মুরতাদ, নাস্তিক বলা হচ্ছে, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এটা কোন রাজনীতি, কোন গণতন্ত্র? এটা আমি ধিক্কার জানাই। ডাক্তার জাহেদের মতো মেধাবী সন্তান যদি মুক্তভাবে কথা বলতে না পারে, সাদাকে সাদা কালোকে কালো বলতে না পারে, তখন যদি তাকে নাস্তিক মুরতাদ বলা হয়, ডাক্তার জাহেদের প্রত্যেকটা এপিসোড আমি দেখি, সে কোনো নাস্তিকতাবাদে বা মুরতাদ মানে এই বাদাবাদিতের মধ্যেই সে নাই। সে ধর্মভীরু একজন মানুষ, কিন্তু গণতন্ত্র মনা, মুক্ত মনা একজন মানুষ। যারা তাকে হুমকি দিচ্ছে তারা গণতন্ত্রের শত্রু, তারা দেশের শত্রু। এখন আপনি যেটা বলছেন যে কিভাবে নির্বাচনটায় আমরা যেতে পারি, একটাই পথ, আমরা একটা উৎসব মুখর নির্বাচনে যেতে পারি। সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে আমরা মুখে বলবো যে ফ্যাসিবাদ যাতে ফেরত না আসে, আমরা আবার নির্বাচনে যাব না। আমরা মুখে বলবো যে আর যাতে ফ্যাসিজম এই দেশে কায়েম না হয়, আমরা ঐক্যমত্যে থাকবো না, আমরা গণতন্ত্রে যাত্রা শুরু করব না। তাহলে কি করে হবে? যখনই এই ধরনের অনির্বাচিত সরকার বেশি দিন থাকবে, তখনই কিন্তু এগুলো ডালপালা মেলে। এই জন্যে আমি মনে করি সকলে একমত হয়ে নির্বাচনে যাওয়া উচিত এবং একটা উৎসব মুখর নির্বাচন হওয়া উচিত।
আমরাও সেটি চাচ্ছি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল হক প্রধান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এসে কথা বলবার জন্য। অশেষ ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার বাণী অনুযায়ী মহোৎসবের একটা নির্বাচন হোক, জনগণের আশা প্রত্যাশার প্রতিফলন ঘটুক, আমরা সেই আশাই করছি। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে এবং জনগণের কথা বলতে আমরা জনতন্ত্র গণতন্ত্রে আলোচনায় বসবো। আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। আজকের আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।